আচ্ছা তোমরা দেখো তাহলে কোষে দেখি 12 দশম শ্রেণীর কোষে দেখি 12 গোলকের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার কোশ্চেনগুলো শুরু করার আগে তোমাদের একটু ইন্ট্রোডাকশান গোলকের দিয়ে দিই এবং সূত্রগুলো আমি লিখিয়ে দেবো এক্ষুনি। সূত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে, না হলে অঙ্ক করতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে গোলক একটুখানি ইন্ট্রোডাকশানটা তোমরা দেখে নাও। গোলক এখানে মেনলি আমাদের গোলক এই চ্যাপ্টারটার মধ্যে দু রকম জিনিস নিয়ে কাজ করতে হবে। একটি যেটি গোলক, আরেকটি হলো অর্ধগোলক। অর্ধগোলক গোলক মানে তোমরা বুঝতে পারছো, যেমন ধরো উদাহরণ আমরা বল নিতে পারি, একটা গোটা গোলাকার তরমুজ সেটা আমরা উদাহরণ হিসাবে নিতে পারি। আর অর্ধগোলকের কি হতে পারে, অর্ধগোলকও কিন্তু আবার দু রকমের হতে পারে, একটা ফাঁপা আর একটা হলো নিরেট। মানে যেমন ধরো উদাহরণ হিসেবে বলতে পারি, ফাঁপা মানে হলো বাটি, একটা অর্ধগোলাকৃতি বাটি। আচ্ছা আগে গোলক মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটা গোল যেমন বল হতে পারে। আর অর্ধগোলক মানে কিন্তু এই গোলকটার অর্ধেক। ঠিক আছে, এখন ওর অর্ধগোলকও দু রকম হতে পারে, একটা হলো ফাঁপা আর একটা হলো নিরেট। ফাঁপার উদাহরণ হিসেবে বাটি ভাবতে পারো অর্ধগোলাকার, আর নিরেট একটা কাটা তরমুজকে ভাবতে পারো। কাটা তরমুজ গোলাকার, ধরো একটা গোলাকার একটা তরমুজ, তাকে যদি মাঝ বরাবর আমি কাটি তাহলে সেই যে অর্ধেকটা পাবো সেটা হলো একটা নিরেট অর্ধগোলকের উদাহরণ। আর ফাঁপা বাটি সেটা একটা ফাঁপা অর্ধগোলক। তাহলে গোলকের মধ্যে মোটামুটি আমাদের এই তিন রকমের জিনিস নিয়ে কাজ করতে হবে। এরপরে চলে আসছে সূত্রে। যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমরা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি, এটা তোমরা কিন্তু লিখে নিতে পারো। সূত্রগুলো তোমরা একটু লিখে নাও। এক হলো গোলক আর একটা হলো অর্ধগোলক, এই দুটো কেস নিয়ে আমরা ফর্মুলাগুলো লিখব। গোলকের এখানে মেনলি দুটো কী আছে, এক হলো ক্ষেত্রফল আর এক হলো আয়তন। এই দুটোর ওপর বেস করেই তোমাদের এই পরিমিতির চ্যাপ্টারগুলো আছে। তাহলে প্রথমেই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা একটুখানি তোমাদের বলে দিই, দেখো ক্ষেত্রফল মানে হলো এই বাইরের অংশটা, ঠিক আছে, এই বাইরেটা, এটা হলো ক্ষেত্রফল। আর আয়তন বলতে বোঝায় যে ওই পুরো জিনিসটা ঠিক কতটা জায়গা নিয়ে আছে সেই জিনিসটাকে বলা হয় আয়তন। ঠিক আছে, এখন ক্ষেত্রফল তোমাদের দেখো গোলকের যে ফর্মুলাটা আছে, সমগ্র তলের বা বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এটার মান হবে 4πr² বর্গ একক। মনে রাখবে যে গোলকের ক্ষেত্রে অর্ধগোলকের আলাদা হবে, কিন্তু গোলকের ক্ষেত্রে সমগ্রতল, বক্রতল আর পার্শ্বতলের ক্ষেত্রফল তিনটের মানে একটাই বোঝাবে, ওটা হবে 4πr²। এরপর চলে আসছি গোলকের আয়তন। গোলকের আয়তন সমান কি 4/3πr³। এখানে আর যেটাকে বলছি এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তোমাদের বইতে ব্যাসার্ধের মান অবশ্যই দেওয়া থাকবে কোশ্চেনের সময়। তাহলে এই যে আর, এই আরটা হলো এইটা, এই যে মাপটা কেন্দ্র থেকে বাইরের দিকে, এইটা হলো আর বা ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা 4/3πr³ ঘন একক। মনে রাখবে যে ক্ষেত্রফল হলেই বর্গ থাকে আর আয়তন হলেই এই ঘনটা থাকে। তাহলে এই হলো আমাদের গোলকের মেন দুটো সূত্র। এরপরে আরেকটা আমরা পাঠ করছি, এটা অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলক ফাঁপা এবং নিরেট। ফাঁপা অর্ধগোলকের বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল।
কি হবে 2 পাই আর স্কোয়ার। নিরেট একটা জিনিস এখানে তোমরা দেখো, একটুখানি বলে দিই তোমাদের। এই ধরো একটা ফাঁপা অর্ধগোলক আর এই হলো একটা নিরেট অর্ধগোলক। এর কিন্তু শুধু এই বাইরের যে বক্রতলটা আছে এই তলটাই আছে, এইখানে কিন্তু কোনো তল নেই, এটা ফাঁপা। কিন্তু একটা নিরেটের এই বাইরের তলটাও আছে এবং এই ওপরের সমতলটাও আছে। তো এর ক্ষেত্রে এটা শুধু 2 পাই আর স্কোয়ার হবে, এর ক্ষেত্রে এটা পাই আর স্কোয়ার আর বাইরেটা 2 পাই আর স্কোয়ার, মানে টোটালটা হবে 3 পাই আর স্কোয়ার। বুঝতে পারলে? এটা হলো ফাঁপা। এর কি এর বক্রতল আর পার্শ্বতলই আছে, এর সমগ্রতল বলতেও কিন্তু এই পার্শ্বতল আর বক্রতলকেই বোঝাবে, কারণ এই ওপরেরটা ফাঁপা, কিছু নেই। কিন্তু একটা নিরেটের ক্ষেত্রে যদি বলি, নিরেটের কিন্তু দু রকমের তল হয়ে যাবে। যদি পার্শ্ব বা বক্রতল বলে তাহলে এই সাইডগুলো হবে, এবং যদি সমগ্র বলে তাহলে এর ওপরের তলটাও নিতে হবে। যেমন কাটা তরমুজের ওপরে একটা তল আছে, তো ওই ওপরের তলটাও নিতে হবে। তাই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতল পার্শ্বতল আলাদা এবং সমগ্রতলটা আলাদা। নিরেট অর্ধগোলকের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা এই ফাঁপার মতোই হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এগুলো নিরেটের কিন্তু সমগ্রতলও হবে, যেটা ফাঁপার নেই। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আয়তনটা দুজনেরই একই, ফাঁপা বা নিরেট অর্ধগোলকের আয়তন দেখো কি হবে, টোটালটা এখানে কত ছিল 4/3, এটা তার হাফ হবে, মানে 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এই হলো আমাদের গোলকের যে সূত্র, এগুলো তোমরা অবশ্যই আগে লিখে নাও, তারপরে এর কিন্তু কোশ্চেন শুরু হবে। দেখো কোষে দেখি 12 তাহলে অঙ্কগুলো আমরা শুরু করছি। প্রথমের অঙ্কটা কি আছে একবার পড়ে দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, এখানে তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আর কি করতে হবে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ মানে হলো আর 10.5 সেমি। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চেয়েছে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল আমাদের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল? দেখো তোমরা এক্ষুনি সূত্র তোমরা লিখেছো। সমগ্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার সমান, মানটা বসাও, এত কি বর্গ একক, 4 গুণিত পাই মানে 22/7 গুণিত আর স্কোয়ার আছে, তো আরকে আমরা দুবার লিখব, 10.5 গুণিত 10.5 বর্গ। এই দেখো এইখানে এটা মনে রাখবে তোমরা, যখন এই মানটা আমরা এখানে বসাবো তখন কিন্তু বর্গ দিয়ে এককের জায়গায় এককটা দেব, যেটা দেওয়া আছে বইতে, বর্গ সেমি, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো দশমিক থাকলেই দশমিকটা কিন্তু তুলতে হবে। দেখো তোমাদের যারা ভুলে গেছো দশমিক কীভাবে তুলতে হয় আমি একবার মনে করিয়ে দিই। যেমন ধরো 2.5 2.5 আছে, এর দশমিকটা তুললে দশমিকের পর যটা সংখ্যা আছে, যেমন এখানে একখানা সংখ্যা শুধু 5 আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিলে এটা দশমিক উঠে গেল। ধরো এটা আছে 2.25, তাহলে এখানে 225 বাই দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা দুটো, তাহলে একের পিঠে দুটো শূন্য দিলে এর দশমিকটা উঠে যাবে।
তাহলে এখানে দেখো এইটার আর এইটার আমি দশমিকটা তুলব। 4 গুণিত 22/7 গুণিত এটা কত 105/10, দশমের পর একখানা সংখ্যা আছে খালি 5, গুণিত একইভাবে 105/10 কী হবে এখানে বর্গ সেমি। তো দশমিক থাকলেই তোমাদের ফার্স্ট কাজ হবে দশমিকটা তুলে নেওয়া, যাতে করে ক্যালকুলেশন ইজি হয়ে যায়। এরপর কাটাকুটি করো, 7 দিয়ে 105কে কাটলে কত হবে, 7 1 7, 3 9 35, 5 7 35। এবার এই 4 দিয়ে 2 দিয়ে 4কে কাটছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 1 2 আর 5 দুগুণে 10। ঠিক আছে, এরপর দেখো কি কাটবে, 5 দিয়ে 15টাকে কাটবে, 5 3 15, আর এই 5টা দিয়ে 105কে কেটে দিই, 5 দুগুণে 10, 5 1 5। আর কিছু কাটবে না, নিচে কিছু নেই, ওপরে কিছু সংখ্যা আছে, খালি আমাদের গুণ করে বসাতে হবে। কত কত আছে দেখো, 22 আছে, 3 আছে আর 21 আছে। 3 22 হচ্ছে তোমার 66, তার সঙ্গে 21 গুণ করতে হবে এই 66, 6 দুগুণে 12, হাতে 1, 6 দুগুণে 12 1 13। তাহলে এটা হচ্ছে কত 1386। তাহলে অ্যান্সারটা কত হলো এখানে 1386 বর্গ সেমি। ব্যাস, দেখো প্রথম অঙ্কটা হয়ে গেল, তোমরা এটা তাড়াতাড়ি খাতায় লিখে নাও। দ্বিতীয় প্রশ্নটা তোমরা একবার দেখো কি দেওয়া আছে, যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তোমাদের এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলছি, তোমাদের ভালো করে মনে রাখবে। যখনই এই রকম প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা, কিংবা প্রতি ঘন সেমি এত টাকা হিসাবে এত টাকা যদি দেওয়া থাকে, তাহলে মনে রাখবে প্রতি বর্গ সেমি দেওয়া আছে মানেই তোমার ক্ষেত্রফলটা বলে দিয়েছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। আর প্রতি ঘন সেমি বলে দিয়েছে মানে আয়তনটা দেওয়া আছে। কেমনভাবে দেওয়া আছে, একটু লুকিয়ে দেওয়া আছে, আমাদের একটু হিসাব করে বের করতে হবে, কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল। ধরো এই ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে কিভাবে বের করব দেখো। এখানে তোমাদের বার করতে বলেছে যে কি, বলটির ব্যাসের দৈর্ঘ্য, বলটির ব্যাস মানে এই টোটালটা। আর আমরা অঙ্কের ক্ষেত্রে শুধু হাফটা ইউজ করি, যাকে আমরা বলি ব্যাসার্ধ, তাই তো। টোটালটা বের করতে বলেছে গোলকের। আমরা কি করব, আর বের করব, করে জাস্ট 2 দিয়ে গুণ করলেই আমাদের ব্যাস পেয়ে যাব। তাহলে অঙ্কটা এবার আমরা শুরু করি। দেখো প্রথমেই ধরে নেব যে ধরি গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের, হ্যাঁ ঠিক আছে, এখানে বলটি তোমরা ব্যবহার করতে পারো, যে ধরি বলটির ব্যাসার্ধ কত আর কি, এটা একক কি দেওয়া আছে দেখো সেমি। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান বল কি কীরকম বল, এটা একটা গোলাকার বল, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা কেমন হবে, ফর্মুলাটা গোলকের ফর্মুলার মধ্যেই হবে 4πr²। যেহেতু এখানে সেমি দেওয়া আছে তাই এখানে আমরা কিন্তু লিখব বর্গ সেমি। ঠিক আছে, যেহেতু আর ধরেছি আর সেমি, তাই এখানে আর আছে, তাই এখানে বর্গ সেমি লিখলাম। এবারে তোমাদের আমি বলেছিলাম যে যেহেতু যখনই প্রতি বর্গ সেমি এরকম কথা থাকবে, তখনই ক্ষেত্রফলটা তার মানে দেওয়া থাকবে। কীরকমভাবে দেওয়া আছে দেখো, সবসময় যে প্রতি বর্গ সেমি মানেই টাকার ব্যাপার বলে, যে যেমন এখানে বলেছে দেখো 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাহলে এই ক্ষেত্রফলটা আসলে হবে এই বড়টাকে ভাগ করতে হবে ছোটোটাকে দিয়ে, তাহলেই কি বেরিয়ে যাবে, আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো শর্তানুসারে ফেলে দিয়ে অঙ্কটা কত ছোট হয়ে যাবে। দেখো শর্তানুসারে এই যে 4πr², এটা তো ক্ষেত্রফল, এটা সমান বইতে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, কি দেওয়া আছে না, উপরে আমরা বড়টা লিখব 431.20 আর নিচে ছোটোটা 17.50। ব্যাস, এটাই হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই টোটাল যেটা ক্ষেত্রফল, এটাকে সমান করে দিলাম, দিয়ে এখানে আর এর মানটা আমাদের বের করতে হবে।
এবার দেখো এইখানে যে দশমিকটা আছে, এই ধরনের দশমিক কীভাবে তুলবো না, ওপরে আর নিচে যদি দশমিকের পর সেম নাম্বার থাকে, মানে একই সংখ্যা থাকে, তাহলে দশমিকটা আমরা এমনি তুলে দিতে পারবো। মানে ধরো 2.5 আছে আর নিচে আছে 3.5, এরও দশমিকের পর একটা সংখ্যা, এরও দশমিকের পর একটা সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 25/35। আর 10-এর ঝামেলা এখানে করতে হবে না। যেমন আরেকটা উদাহরণ দিই, 1.725 আর নিচে আছে 13.285। ওপরটায় দেখো দশমিকের পর একটা, দুটো, তিনটে সংখ্যা, আর নিচেও দশমিকের পর একটা, দুটো, তিনটে সংখ্যা, তাহলে ওপরেও তিনটে সংখ্যা, নিচেও তিনটে সংখ্যা, তাহলে জাস্ট দশমিকটা উঠে যাবে, কোনো ঝামেলা নেই। তাহলে এখানেও তো তাই হয়েছে, দেখো দশমিকের পর এখানে দুটো সংখ্যা আর দশমিকের পর নিচেও দুটো সংখ্যা, তাহলে লিখতে পারি বা 4 পায়ের মান বসিয়ে দিচ্ছি 22/7 গুণিত r² সমান 43120, মানে 43,120, আর এটা 1750, 00 কেটে দিলাম, বা r²। এবার আমরা এই ক্যালকুলেশনটা করবো, তো এই যে সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব, তো সংখ্যাগুলো ডান দিকে নিয়ে গেলে কি আমাদের হয়, দেখো এখানে নিয়ম হলো যে বাঁ দিকে যেরকম থাকে ডান দিকে তার উল্টো হয়, মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আর গুণে থাকলে ভাগ, আর ভাগে থাকলে গুণ, তাই তো। এখন দেখো এই যেটা তো ভগ্নাংশ দেওয়া আছে, তো ওপরে যেগুলো আছে সেগুলোই তলাতে যাবে, নিচে যাবে, আর নিচে যেটা আছে মানে ভাগে আছে এটা এই ওপরে যাবে। কেমন হবে ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো তোমরা। আমি এই গোটা সংখ্যাগুলো ওপরে পাঠাচ্ছি, এখানে অলরেডি ছিল কে, এই সংখ্যাটা ছিল, 00 কেটে দিলাম, এই সংখ্যাটা। এখন এই তলায় যেটা আছে সেটা এপাশে গিয়ে ওপরে যাবে, আর এই যে ওপরে আছে 4x22 সেটা নিচে চলে যাবে, ব্যাস। এবার আমাদের কাটাকুটি করলেই অ্যান্সার এসে যাবে। দেখি কি কি কাটবে, দেখো 7 দিয়ে 175কে কাটছি, 7 দুগুণে 14, এখানে 3 আর 3 নামছে, 3 5 35, 5 7কে 35। 4 দিয়ে এই 4312কে কাটছি, 4 1কে 4, 3টা যাবে না বলে 0 হয়ে গেল, তাহলে 31, 4 7কে 28, 29, 30, 31, 3 আর এই 2 মানে 32, 4 8 32, 1078, 4 দিয়ে কাটলাম। 22টাকে আর 1078টাকে আমি 2 দিয়ে কাটছি, তাহলে এটা হবে 11, আর এটা কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে এটা হবে 500, 5 দুগুণে 10, 7, এটা হবে 3 দুগুণে 6, 18, 9 দুগুণে 18, 539। 11 দিয়ে 539কে কাটলে হবে 4 11 44, 9 নামবে, আর এই 9 মানে 9 11 99। দেখো তোমাদের মধ্যে যদি কারোর কাটাকুটিতে অসুবিধা হয় তোমরা কিন্তু ভাগ করে করে কাটতে পারো। যেমন ধরো এই যে আমি 539টা আর 11টা কাটাকুটি করে এখানে 49 হলো, তোমরা সিম্পলি এগুলো একটু ভাগ করে দেখে নিও, ঠিক আছে। কাটাকুটি মানে কি, আসলে কাটাকুটি মানে ভাগই। যেমন এই আমি এটা করলাম 4 11 44, তো এটা 9 হবে বিয়োগ করলে, আর এই 9টা নামলো 9 11 99, ঠিক আছে। তোমাদের যদি কোনো জায়গায় এখানে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ওই জায়গাটা বুঝতে পারলাম না বা ওই কাটাকুটিটা বুঝতে পারলাম না। আমি যতটা পারবো তোমাদের কমেন্টে বা নেক্সট ভিডিওতে ভালো করে ওই জায়গাগুলো কিন্তু আবার বুঝিয়ে দেবো। তাহলে আমাদের মোটামুটি এটাই এলো যে বা r² সমান 49/25, বা r² সমান 49 কার স্কোয়ার, 7-এর, 7 7কে 49, তাই তো, 7 7কে 49, আর আরেকটা কি আছে এখানে 25, 25 মানে 5 5 25 মানে 5² তাহলে এটা 7-এর আর এটা 5-এর আমি করে দিলাম হোল স্কোয়ার। অতএব আর মানে হলো 7/5, 7/5 সমান কত হবে, 5 দিয়ে 7কে ভাগ করো, দশমিকের ভাগ, 5 1কে 5, এই 2 নামলো, দশমিক দিলাম, 0 হয়ে গেল, 5 4-এ 20 হয়ে গেল, 1.4, তাহলে এটা হয়ে গেল 1.4। আমাদের জানতে কি চেয়েছে, এটা তো ব্যাসার্ধ বেরোলো, আর মানে ব্যাসার্ধ, আমাদের বলেছিল ব্যাস কত, তাহলে ব্যাস কি করে বের হবে, মনে রাখবে তোমরা যে ব্যাস মানে হলো 2 গুণিত ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাব ব্যাস। এই আমাদের ব্যাসার্ধ, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব ব্যাস। অতএব বলটির ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য
সমান 2 গুণিত 1.4 সেমি সমান 14 দুগুণে 28 হয়, তো এটা হয়ে যাবে 2.8 সেমি। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা। তোমরা এটা তাড়াতাড়ি করে নাও, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা করব। আচ্ছা, এখানে তাহলে পরবর্তী অঙ্কটা দেখো, 3 দাগের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, যে স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে কি বলেছে দেখো, এখানে কিন্তু ব্যাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে বল আছে, বলটার ব্যাস মানে এই টোটালটা, আমাদের কতটা লাগে, এর হাফটা লাগে। তাহলে ব্যাস যদি 7 হয়, হাফ মানে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসের হাফ। তাহলে আর সমান আমাদের 7/2, 7/2 হবে। আর এখানে বলেছে কত ঘন সেমি। দেখো তোমাদের আমি বলেছিলাম যে ঘন কথাটা আসলে কিসের সঙ্গে যুক্ত, আয়তনের সঙ্গে যুক্ত। তাই যখনই বলবে কত ঘন সেমি এইটা আছে বা ওটা আছে, তখনই তার মানে আমাদের বের করতে বলছে এখানে আয়তন কত। ঠিক আছে, তাহলে দেখো 3 অঙ্কটা একটু দেখো তোমরা। তাহলে প্রথমে আমরা গোলকের ব্যাসার্ধটা বের করে নিই, যে গোলকের ব্যাসার্ধ সমান আর সমান 7/2 সেমি। ঠিক আছে, 7/2 সেমি। আর কি বলেছে, কত ঘন সেমি লোহা আছে। তো আমরা আগে বার করে নিই যে গোলকের আয়তনটা কত হবে। আচ্ছা, এখানে গোলকের জায়গায় তোমরা বলটির ব্যবহার করতে পারো, বলটির ব্যাসার্ধ আর বলটির আয়তন কত, 4/3 পাই আর কিউব। এটা তাহলে এটা তো একটা গোলাকার বল, গোলক যেহেতু, তাই এর আয়তনটা কী হবে, গোলকের আয়তন দিয়েই হবে। তো মান বসিয়ে দিই, দেখো 4/3 পাই মানে কত, 22/7 পাইয়ের মান হয়। আর কিউব মানে এটাকে 3 বার লিখব, কিউব আছে 3 বার, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 কী হবে, ঘন সেমি। তাই তো, এখানে তোমরা লিখবে ঘন একক। এবার দেখো আমাদের কাটাকুটি করতে হবে খালি। এ দেখো 7 কেটে গেল, আর এই 2 দিয়ে 2 দুগুণে 4, আর একটা 2 এই দিয়ে কেটে গেল, আর একটা 2 11 দুগুণে 22 দিয়ে কেটে গেল। তাহলে কি কি পড়ে থাকছে দেখো, নিচে শুধুমাত্র 3 পড়ে আছে, আর উপরে এখানে এটাগুলো কেটে গেল, এখানে 11, এখানে 7, এখানে 7। তাহলে নিচে আছে 3, আর উপরে কত হচ্ছে দেখো, 7 7 কি 49, 49-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে, 49, এখানে 49 1 49, এখানে 49 1 49, এই 9, 4 আর 9 13, আর এই 539/3 এত ঘন সেমি সমান। এখানে তোমরা কিন্তু পূর্ণতে অ্যান্সার করবে, তাহলে আমাদের ভাগ করে দেখতে হবে কত হচ্ছে। 3 দিয়ে 539কে ভাগ করলে হবে 3 1-কে 3, 2 23, 3 7-কে 21, 29, 3 কত যাবে, 3 9 27, আর যাবে না, তাই তো। তাহলে কত হয়ে গেল, 179 পূর্ণ 2/3 এত কি ঘন সেমি। অতএব আমাদের জানতে চেয়েছিল কি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্কটা। তোমরা তাড়াতাড়ি এটা খাতায় করে নাও। আচ্ছা, পরবর্তী অঙ্কটা তাহলে দেখো এবার কি আছে। বলছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলের সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। কীরকম বলতে চাইছে, যে ধরো একটা পাত্রে পুরো কানায় কানায় জল আছে, ঠিক আছে। এবার এতে একটা কি 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক, একটা রকম নিরেট গোলককে যদি তুমি এতে ডোবাও, তাহলে কি হবে, এটা ধরো এই ভিতরে ঢুকে গেল, তাহলে কি হবে, আমি কানায় কানায় যেহেতু দেখো জলটা ভর্তি করা আছে, এখন এই বলটাকে যদি আমি এতে ডোবাই, তাহলে নিশ্চয়ই কিছু বল এখান থেকে উপচে পড়বে, তাই তো। কতটা জল উপচে পড়বে, এটা ওটাই এখানে জিজ্ঞাসা করেছে। তোমরা এটা মনে রাখবে, এটা যদিও ভৌত বিজ্ঞানের কিন্তু কোশ্চেন,
এখানে এই যে বলটা দেখো তোমরা দেখলে বুঝতে পারছো জলে কিছুটা স্পেস নিয়ে আছে, তো তাহলে যতটা স্পেসে নিচ্ছে ঠিক তত পরিমাণই জল বাইরে বেরোবে, অর্থাৎ এইটা কিন্তু এর আয়তনের সমান হবে। ঠিক আছে, যতটা আয়তন বলের ততটাই এ জায়গা নিচ্ছে ভিতরে আর ততটাই জল অপসারিত হচ্ছে। তাই এখানে আসলে ইনডাইরেক্টলি তোমাদের আয়তনটা বের করতে বলেছে। এরকম কোশ্চেন আসতে পারে যেখানে কিন্তু ডাইরেক্টলি বলা হবে না যে তোমাদের কি বের করতে হবে। এখানে বলেছে যে একটা বলকে আমি জলে ডোবালাম, তাহলে কিছু জল অপসারিত হয়ে গেল। কতটা জল অপসারিত হলো না, এই বলটার আয়তনের সমান জল অপসারিত হবে। তাহলে এখানে আমাদের ইনডাইরেক্টলি আয়তন বের করতে বলেছে। তাহলে আগেই লিখে নেবো যে গোলকের 4 দাগের কোশ্চেন, আগেই লিখে নেবো গোলকের ব্যাসার্ধ কত। গোলকের ব্যাসার্ধটা এখানে কত হচ্ছে দেখো, আর সমান কত হচ্ছে গোলকের ব্যাসার্ধ 28, এটা ব্যাস বলেছে যেহেতু, তাহলে ব্যাসার্ধ কী হয়, ব্যাসের অর্ধেক 28/2 সেমি, তাহলে 14 দুগুণে 28 হয়, তাই 14 সেমি হলো গোলকের ব্যাসার্ধ। অতএব গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, 4/3 পাই আর কিউব ঘন একক সমান, মানগুলো বসিয়ে দাও, 4/3 পাই আর পাই মানে কত 22/7, আর কিউব আছে 3 বার আর আছে, ওকে। তো ঘন কি হবে, ঘন সেমি, ঠিক আছে, সমান। এবার কাটাকুটি করলে দেখো কি হচ্ছে, 7 দিয়ে খালি একটা 14 কাটবে 2, বাকি যা আছে আমাদের গুণ করতে হবে। কী কী পড়ে আছে দেখো, 4, 22, 2 আর এখানে দুটো 14। আচ্ছা 4, 22 আমি রাফি গুণটা করছি দেখো, 4 গুণিত 22 গুণিত 2 গুণিত 14 গুণিত 14, এই 14 × 14 মানে 14 স্কোয়ার হবে, সেটা হলো 196। আর কী কী পড়ে থাকছে 2, আর আমি এই দুটো গুণ করে নিচ্ছি, 4 দুগুণে 88, ঠিক আছে। এই দুটো গুণ করলাম আর এখানে এই দুটো গুণ করলাম, দেখো এবার কত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। এবার 196 × 2 কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12 হাতে 1, 19 দুগুণে 38 আর 1 39, 392। এবার এই 392কে খালি 88 দিয়ে গুণ করতে হবে। 8 দুগুণে 16 6 হাতে 1, 8 9 72 1 73 3 হাতে 7, 3 8 24, 24 আর 7 কত হচ্ছে, 4 7 11 মানে 31। আবার 8 দিয়ে গুণ আছে, একই জিনিস বসে যাবে এখানে, 6 3 আর 6 9, 3 আর 1 4, 3 আর 1 4 আর 3, তাহলে এটা কত আসছে দেখো, 3 4 4 9 6 মানে 34,496 আর নিচে 3, এত কি ঘন সেমি। এটাকে পূর্ণ আকারে তোমাদের করতে হবে অ্যান্সারটা, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দেব, 3 1 3, 4 নামলো, আবার 3 1 3, 14, 3 4 12, 2 9, 3 9 27, 2 6, 3 8 24, তাহলে আমাদের এটা আসছে। আর ভাগশেষ এখানে কত 2, তাহলে কত আসছে দেখো 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার এসে গেল। তাহলে তোমরা অঙ্কটা করে নাও। এবার পরবর্তী অঙ্কটা দেখো তোমরা কি দেওয়া আছে, বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে অর্ধগোলাকৃতি বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। এই একটা গোলক ছিল যার ব্যাস ছিল 7, সেটা বেড়ে হয়ে গেছে কত, যার ব্যাস হয়ে গেছে 21 সেমি, ঠিক আছে। এখন এদের ক্ষেত্রফলটার অনুপাত কী হবে, তাহলে অঙ্ক তো খুব সোজা। দেখো আমরা এটার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রফল বের করব, বের করে দুটোর অনুপাত করে দেবো, ব্যাস। তোমাদের এইখানে একটা আমি কথা বলে রাখি যে এরকম অনুপাতের যদি অঙ্ক দেওয়া থাকে পরিমিতির, তাহলে কখনোই কিন্তু ফুল ক্যালকুলেশন করবে না। এবার অঙ্ক করতে করতে আমি তোমাদের বলছি ব্যাপারটা কি। তো দুটোরই কী করবো, আলাদা করে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে লিখব যে বেলুনটির পূর্বের মানে আগের, ফোলাবার আগের কথা বলা হচ্ছে, পূর্বের ব্যাসার্ধ সমান কত 7 সেমি। অতএব বেলুনটির
বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কোয়ার বর্গ একক সমান 4 পাই। দেখো আমি শুধুমাত্র এখানে কিন্তু আর এর মানটা বসাবো, আর কোনো রকম ক্যালকুলেশন করব না, কারণ ক্যালকুলেশন করলে আমার লাস্টেও অসুবিধা হবে আর প্রথমেও অসুবিধা হবে। এখানে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, লাস্টে যখন অনুপাতটা বের করবো তখন আমার অসুবিধা হবে। তাই আমি কোনো রকম ক্যালকুলেশন করব না, শুধুমাত্র আর এর মানটা বসিয়ে দেবো। বর্গ কী হবে? এটা বর্গ সেমি, ব্যাস এতটাই। বেলুনটির পরের, মানে ফোলাবার পরের কথা বলা হচ্ছে, তো বেলুনটির পরের ব্যাসার্ধ সমান কত? সমান 21 সেমি। অতএব বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল, পরের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা একই হবে, গোলক সমান 4 পাই, শুধুমাত্র 21টা লিখলাম বর্গ সেমি, অনুপাতে কেটে যাবে বলে। এবারে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে কি দেওয়া আছে, যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের কি অনুপাত সমান কি হবে? দেখো এইটা আমাদের একটা বেরিয়েছিল আগের, আর এইটা পরের, তাই তো? তাহলে 4 পাই 7 স্কোয়ার ইস টু 4 পাই 21 স্কোয়ার। এখানে তোমরা গুণ চিহ্ন দিতেও পারো, নাও পারো, একই ব্যাপার, দুটোতে ক্ষেত্রে কিন্তু গুণ আছে, বোঝাচ্ছে। সমান এখানে দেখো এবার কী কী কাটছে আমাদের, এই 4 পাই কেটে গেল, 7 স্কোয়ার মানে 7 গুণিত 7, আর 21 স্কোয়ার মানে 21 গুণিত 21। তাহলে এটা ওপর নিচ যেরকম কাটাকুটি হয়, অনুপাত থাকলে পাশাপাশি সেরকমই কাটাকুটি হয়, ঠিক আছে? দুটো একই ব্যাপার। তাহলে দেখো 7 দিয়ে 21 কাটছি, 3 7 কে 21, আর এই 7 দিয়ে 21 কাটছি, 3 7 কে 21। তাহলে বাঁ দিকে দেখছো কিছুই নেই, তার মানে এখানে দিতে হবে 1 ইস টু, এখানে কি আছে 3 × 3 মানে 3 3 9। ব্যাস আমাদের ফাইনাল অ্যান্সার এখানে বেরিয়ে গেল। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হলো? 1:9। আজকের ভিডিওতে ব্যাস এতটাই। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোও দেখব।